দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় স্তন ক্যান্সার, সচেতনতা ও চিকিৎসা। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার কামরুজ্জামান রুম্মান, সহকারী অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিবুল। দর্শক, স্তন ক্যান্সারের সংখ্যা কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের জীবনযাপন, আমাদের খাদ্যাভ্যাস এর বিভিন্ন কারণ থাকতে পারে, সেই সাথে সাথে কিন্তু আমাদের সচেতনতাও বাড়ছে এবং শনাক্তকরণের যে টুল এবং আমাদের চিকিৎসকদের দক্ষতাও কিন্তু বাড়ছে। এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করব এবং কি কি কাজ করলে এগুলি থেকে মুক্ত থাকা যায় বা প্রতিকার কী, চিকিৎসা কী, লক্ষণও বা কী, এই সব কিছু নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন ডাক্তার কামরুজ্জামান রুম্মান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। জি, একটু যদি আমাদেরকে বলতেন যে আমরা তো মোটামুটি একটা মোটা দাগে বলছি যে স্তন ক্যান্সার আসলে বাড়ছে, আসলে কতটুকু বাড়ছে, পরিসংখ্যান কি বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু যদি বলতেন, শনাক্তকরণের হার সেই সাথে মৃত্যুর হার, এ দুটো যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। সারা বিশ্বে ক্যান্সারের হার যেমন বাড়ছে সেটার সাথে তাল মিলিয়ে কিন্তু হচ্ছে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশেও কিন্তু ক্যান্সারের হার বেড়ে যাচ্ছে। গ্লোবোকান 2022 অনুযায়ী প্রতি 1 লাখ মহিলাদের মধ্যে 22 জন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক বছরে মোট বাংলাদেশে 15,000-এর মতো নতুন করে আক্রান্ত হচ্ছে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার। আমরা যদি শতকরা হার বলি তাহলে মহিলাদের মধ্যে যত ক্যান্সার হচ্ছে তার মধ্যে প্রায় 20 থেকে 25 ভাগই এখন একদম অতি সম্প্রতি ডাটা অনুযায়ী প্রায় 24 থেকে 25 ভাগই হচ্ছে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এর মধ্যে প্রায় 17 থেকে 20 ভাগ রোগী কিন্তু আপনার মারা যাচ্ছে, বিশেষ করে যারা হচ্ছে আপনার হচ্ছে অনেক পরে হচ্ছে রোগটা শনাক্তকরণ হয়। তার মানে প্রায় 1/5 বলা যায়, মানে প্রতি 5 জনে একজন শনাক্ত হয় মারা যায়। জি জি, এটা একটু আমরা তো সামনের দিকে আলাপ করবো। একটু যদি বলতেন যে লক্ষণগুলো কি কি, কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে? আচ্ছা, আমরা যদি লক্ষণগুলি ধারাবাহিকভাবে বলি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে স্তন ক্যান্সারের মধ্যে হচ্ছে ছোট একটা চাকা প্রথমে শুরু হতে পারে এবং সেটা অনেক দিন হয়তো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু যখন এটা ক্যান্সারে পরিণত হয় তখন দেখা যাচ্ছে খুব দ্রুত বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে অন্যতম প্রধান লক্ষণ। এর পাশাপাশি আপনার হচ্ছে স্তনের মধ্যে চামড়া বিশেষ করে কুঁচকে যাওয়া, যেটা আগে খুব স্বাভাবিক ছিল, যদি সেরকম হয়, চামড়ার হচ্ছে রং পরিবর্তন হয়, তাহলেও সেটা কিন্তু স্তন ক্যান্সারের একটা লক্ষণ। আর হচ্ছে স্তনের মধ্যে যে বোটা থাকে, এই বোটাতে যদি হঠাৎ আগেই হয়তো ভালো ছিল কিন্তু বোটার কালার রং চেঞ্জ হওয়া এবং বোটাটা যদি শক্ত হয়ে যায় বা বোটা দিয়ে কোনো কিছু পুষ, রক্ত এগুলি বের হয়, অথবা বোটাটা যদি ফেটে যায়, তাহলে কিন্তু সেটা হচ্ছে অ্যাডভান্স পর্যায়ে মানে অধিকতর পর্যায়ে স্তন ক্যান্সারের একটা লক্ষণ। তাছাড়া স্তন ক্যান্সার আমরা জানি যে স্তন ক্যান্সার সাধারণত প্রথমে বগলের তলায় ছড়ায়, সেজন্য হচ্ছে অনেক সময় স্তন ক্যান্সার শনাক্ত হওয়ার কোনো ক্ষেত্রে আগেও বগলের তলায় কোনো সময় চাকা থাকতে পারে। এটা হচ্ছে স্তন ক্যান্সারের প্রাথমিক, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে এই লক্ষণগুলি। তবে চতুর্থ পর্যায়ে গেলে সেটা হচ্ছে যেই জায়গায় ছড়াবে সেই জায়গার কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন হচ্ছে গলার উপরে হচ্ছে আপনার হচ্ছে চাকা হতে পারে, আর হচ্ছে জন্ডিস ডেভেলপ করতে পারে, বা হচ্ছে সরাসরি হাড়ে ব্যথা হতে পারে, মাথায় ছড়ালে মাথার কিছু সমস্যা দেখা দিতে পারে, মাথা ব্যথা সহ বমি হতে পারে ইত্যাদি। এগুলি হচ্ছে স্তন ক্যান্সারের সামগ্রিক। এমন কোনো বিষয় রয়েছে এই যে বয়সের কোনো বিষয়, আপনি তো একটা মহিলাদের কথা বলেন, কিন্তু বয়সের কোনো বিষয় রয়েছে কিনা, খাদ্যাভ্যাসের কোনো বিষয় রয়েছে কিনা, একটু রিস্ক ফ্যাক্টর যেটা বলা হয়, কারণ তো হয়তো সরাসরিভাবে বলা সম্ভব না, কিন্তু কাদের আসলে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? ধন্যবাদ আপনাকে। সাধারণত হচ্ছে মহিলাদের বয়সের সাথে স্তন ক্যান্সারের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বয়স যত বাড়তে থাকবে তার স্তন ক্যান্সারের কিন্তু রিস্ক আস্তে আস্তে বেড়ে যাবে। বিশেষ করে যদি 50-এর উপরে হয়, পার্টিকুলারলি আমাদের কিন্তু এখন হচ্ছে সারা বিশ্বের যদি আমরা ডাটা ধরি, পরিসংখ্যান ধরি, তাহলে হচ্ছে স্তন ক্যান্সারের অ্যাভারেজ যে বয়সটা সেটা হচ্ছে গড় বয়স হচ্ছে 60, তবে আমাদের দেশে হিসাবে সেটা আরেকটু কম, মানে 50-এর পর থেকে হচ্ছে আমাদের স্তন ক্যান্সারের হার বেড়ে যাবে। তবে পারিবারিকভাবে যদি কারো হিস্ট্রি থাকে, যেমন হচ্ছে বংশগতভাবে যদি কারো হচ্ছে পরিবারে হচ্ছে বিশেষ করে মা, খালা
বোন, এদের যদি হচ্ছে মেয়ে, এদের যদি স্তন ক্যান্সার থাকে তাহলে তাদের হার কিন্তু আরও বেশি। আর স্তন ক্যান্সারের অ্যাকচুয়াল কারণটা আসলে বলা খুব মুশকিল, তবে ধারণা করা হয় এখন পর্যন্ত সেটা হচ্ছে মহিলাদের যে হরমোন, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে আসলে মানে অধিক সংখ্যক স্তন ক্যান্সারগুলি হচ্ছে দায়ী। তবে আমাদের যে সমস্ত রিস্ক ফ্যাক্টরস আমরা বলি তার মধ্যে হচ্ছে কিছু আসছে যে হচ্ছে জীবনযাপন প্রণালী জনিত কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন অত্যধিক পরিমাণে মুটিয়ে যাওয়া বা ওজন বৃদ্ধি পাওয়া হঠাৎ করে, অধিক চর্বিযুক্ত খাবার খাওয়া, তারপরে হচ্ছে আপনার লাল মাংস অনেক বেশি খাওয়া, আর হচ্ছে কম পরিমাণে হচ্ছে শাকসবজি খাওয়া। এছাড়া হচ্ছে লাইফস্টাইলের মধ্যে আমরা যেটাকে বলি সেডেন্টারি লাইফস্টাইল, মানে অলস জীবনযাপন, মানে ব্যায়াম কম করা, নড়াচড়া কম করা, আমরা হচ্ছে ব্রেনের ওয়ার্ক বেশি করা, আগে আমরা শারীরিক পরিশ্রম কম করা, এগুলি হচ্ছে আমাদের হচ্ছে অভ্যাসজনিত কারণ। তাছাড়া আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ কারণ বা হচ্ছে আমাদের যেটা হচ্ছে প্রজননজনিত কিছু কারণ, যেমন হচ্ছে অধিক বয়সে হচ্ছে আপনার সন্তান ধারণ, তারপর হচ্ছে মাসিক যদি হচ্ছে খুব অল্প বয়সে শুরু হয় এবং অনেক পরে গিয়ে মাসিক শেষ হয় বা রজস্রাব হয় সেটা, তাহলে মহিলাদের মধ্যে অনেক সময় ধরে ইস্ট্রোজেনের প্রভাবটা থাকে। আর হচ্ছে আরও কারণ হচ্ছে আমাদের হচ্ছে আমি আগে বললাম যে অধিক বয়সে হচ্ছে আমাদের গর্ভধারণ করা, এটা হচ্ছে ইস্ট্রোজেনের প্রভাবটা এটাতে বেশি থাকে, কারণ গর্ভধারণের সাথে অনেক মহিলারা মনে করেন যে বিশেষ করে ব্রেস্ট ফিডিং না করানো, যে কিন্তু ব্রেস্ট ফিডিং হচ্ছে দেখা যাচ্ছে করালে হচ্ছে স্তন ক্যান্সারের কিন্তু রিস্ক কমে যায়। আচ্ছা, যারা তার মানে যারা ব্রেস্ট ফিডিং করাবে না তাদের ঝুঁকিটা আসলে থেকে যায়। আমরা অনেকেই মনে করেন যে ব্রেস্ট ফিডিং করলে তার স্বাস্থ্যহানি ঘটবে, কিন্তু সেক্ষেত্রে আসলে উল্টো হয় যে আসলে ব্রেস্ট ফিডিং করালে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। জি, খুব সুন্দর। আর যদি মহিলাদের অনেক সময় দেখা যাচ্ছে মাসিক একদম শেষ হওয়ার পর আমরা যেটাকে রজস্রাব বলি, এটার পরে যদি হচ্ছে আপনার হচ্ছে কেউ অনেক সময় ধরে হচ্ছে এইচআরটি মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, যেটাতে ইস্ট্রোজেনের পরিমাণ বেশি থাকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। কারণ অনেকেই আসলে জানতে চান যে আসলে তো আমরা বলছি শুধু মহিলাদের কথা, কিন্তু পুরুষদের স্তন ক্যান্সার হতে পারে কিনা এই বিষয়ে আমরা আলাপ করব। আসলে আলাপ করছিলাম, আপনি অনেক কিছু বলছিলেন যে কাদের হওয়ার বেশি থাকে, পুরুষদের আসলে হয় কিনা এটা অনেকদের ধারণা, অনেকের মনে করেন শুধুমাত্র মহিলাদেরই তো হয়, পুরুষদের হওয়ার হার কেমন এবং পুরুষদের হলে আসলে লক্ষণগুলি কী কী? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক মানুষই মনে করে যে আসলে স্তন ক্যান্সার হচ্ছে মহিলাদের রোগ, কিন্তু আসলে পুরুষরাও কিন্তু হচ্ছে এই রিস্কের বাইরে না। পুরুষদেরও শতকরা 1% চান্স থাকে হচ্ছে স্তন ক্যান্সার হওয়ার। বিশেষ করে পুরুষদের যদি ফ্যামিলিতে কারো হিস্ট্রি থাকে তাহলে সেটার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর পুরুষদের ক্ষেত্রে যেটা হচ্ছে লক্ষণগুলি কিন্তু মহিলাদের যেরকম লক্ষণ সেরকমই, চাকা থাকতে পারে, বগলের তলায় চাকা থাকতে পারে, স্তনের চাকাটা আস্তে আস্তে হঠাৎ করে বড় হতে পারে। এমনকি কোনো ক্ষেত্রে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্তন ক্যান্সার অধিকতর পর্যায়ে ধরা পড়ছে, দেখা যাচ্ছে শরীরে অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কারণ পুরুষরা সাধারণত সচেতন না যে তাদের স্তন ক্যান্সার হতে পারে, সে মনে করে অন্য কোনো ফোড়া বা কোনো গোটা পেট। আচ্ছা, এই যে স্তন ক্যান্সারের কথা আমরা লক্ষণগুলোতে জানলাম, কিন্তু আপনাদের কাছে যখন চিকিৎসকের কাছে যায় আপনারা কি কি আসলে পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হন যে না এটা স্তন ক্যান্সার? আচ্ছা, আমরা স্তন ক্যান্সার যদি সন্দেহ হয় তখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে সাধারণ পরীক্ষা, আমরা যেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটা বলি, ডক্টর বা হচ্ছে আমাদের হচ্ছে এক্ষেত্রে হচ্ছে ডক্টরের সাথে যদি কোনো মহিলা আপনার নার্স থাকে, তারা আসলে মহিলাদের স্তনটা পরীক্ষা করে দেখতে হয়, হাতে ধরে দেখতে হয় যে চাকার কন্ডিশনটা কীরকম, চাকাটা মানে আপনার হচ্ছে চামড়ার সাথে লেগে আছে কিনা, বগলের তলায় কোনো চাকা আছে কিনা, বা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে স্তনের উপরে বিশেষ করে ঘাড়ের দুপাশে হচ্ছে কোনো চাকা আছে কিনা, সেটা আমরা প্রথমে হাতে পরীক্ষা করে দেখে নিই প্রাথমিক একটা। তো এরপরে হচ্ছে আমরা যেটা করি, এরপরে আমরা হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম করাই ব্রেস্টের, মানে স্তনের দুপাশে এবং বগলের তলা সহ, যে অ্যাকুরেট সাইজটা জানার জন্য কতটুকু বড় হয়েছে, বিশেষ করে এটার উপরে নির্ভর করে স্তন ক্যান্সারটা কোন পর্যায়ে। তারপরে আমরা হচ্ছে আরও এরপরে আমরা পরীক্ষা করি হচ্ছে সেটাকে বলি আমরা এফএনএসি, মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সেটা হচ্ছে আমরা সুই দিয়ে ওখান থেকে আমরা হচ্ছে যে জায়গাটায় চাকা দেখা যাচ্ছে, চাকা দেখা যায়, ওখান থেকে পরীক্ষা করে দেখতে পারি। তবে সবচেয়ে ভালো হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার কোর বায়োপসি, মানে একটু মোটা সুই, যেটা দিয়ে হচ্ছে আমরা একটা ছোট্ট একটা মাংস নিয়ে আসতে পারি।
তাহলে যদি স্তনের মধ্যে চাকা থাকে, স্তন থেকে চাকা, আবার বগলের তলা যদি থাকে সেখান থেকেও চাকাটা অল্প কিছু মাংস নিয়ে আসতে হয়। তারপর আমরা হচ্ছে এটাকে বায়োপসি করে আমরা কনফার্ম করতে পারি। আর সারা শরীরে এরপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে, এরপরে আমরা হরমোন স্ট্যাটাস বলে একটাকে, যেমন হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর, তারপরে HER2, এই তিনটা হচ্ছে আমরা হচ্ছে দেখে জেনে নেই যে স্তন ক্যান্সার আসলে হরমোন দিয়েই এটা ডেভেলপ করছে নাকি অন্য কোনো উপায়ে স্তন ক্যান্সারটা হচ্ছে। এটা আবার চিকিৎসার ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক বড় ভূমিকা রাখে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে সারা শরীরে ছড়ানোর জন্য ছড়াইছে কিনা এটার জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন এক্স-রে, সিটি স্ক্যান, তারপরে হচ্ছে MRI যদি প্রয়োজন মনে হয়, আলট্রাসোনোগ্রাম, পেটের আলট্রাসোনোগ্রাম, হাড়ের কোনো নিউক্লিয়ার বোন স্ক্যান আমরা করি হাড়ে ছড়ানোর জন্য। আচ্ছা, ছড়ানোর বিষয়টা যখন আসলে কোথায় কোথায় বেশি ছড়াতে পারে? স্তন ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি ছড়ায় হচ্ছে হাড়ে, তারপরে হচ্ছে লিভারে, আমরা যেটাকে যকৃৎ বা কলিজা বলি, এটাতে। তারপরে হচ্ছে স্তন ক্যান্সার হচ্ছে শরীরে আরো অনেক জায়গায় ছড়াতে পারে, যেমন হচ্ছে ব্রেনেও ছড়াতে পারে। এই বিষয় নিয়ে আমরা আলাপ করব। একজন দর্শক রয়েছে, দর্শকদের ফোনটা আমরা নিতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি কুষ্টা থেকে বলছি, আমার বয়স 35 বছর। জি বলুন। আমার স্তনে খুব ব্যথা, মানে স্তনের ভিতরে হচ্ছে যন্ত্রণা করে, জলে ওই মধ্যে ঝিলিক পারে। জি। আমার কোনো এর আগে কোনো বাচ্চা কাচ্চা নাই, বুঝছেন? জি। বিয়ে হয়েছে কতদিন হচ্ছে? এই 17 বছর। 17 বছর। এটা কতদিন ধরে এরকম ব্যথা করছে? এটা প্রায় মেলা দিন, প্রায় 2 বছর হয়নি এখনো। এরকমই ব্যথা হয়, তো এখন বেশি হয়, মানে ওর মধ্যে জলে, জায়গায় জায়গায় জলে এবং হচ্ছে ব্যথা ঝিলিক পারে, যন্ত্রণা করে। দুই দিকে কি ব্যথা করে না, যে কোনো একদিকে? জি, বাঁ দিকেও আছে, ডান সাইডেও ব্যথা। কোন কি আপনারা ইতিমধ্যে আমাদের শুনছিলেন, আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান, কোন চাকা দেখেছিলেন কিনা, নাকি শুধু এমনিতেই ব্যথা করে? না, ওর মধ্যে ব্যথা করে, ওর মধ্যে ব্যথা করে, ঝিলিক পারে, বুঝছেন, ওর মধ্যে জ্বলে যায়। হ্যাঁ, কিন্তু আপনি স্পর্শ করে কি দেখেছেন কোনো চাকা বা কিছু গোটা এমন কিছু কি লাগে? আমার ভিতরে চাকা আছে, আমার তো বাচ্চা কাচ্চা হয়নি, এজন্য চাকাটা এখনো আছে আমার স্তনে এখন। না, আপনি তো ঠিক আছে, আপনি বলছেন যে বাচ্চা কাচ্চা হয়নি সেজন্য আছে, কিন্তু আপনি কি এই 2 বছরের মধ্যে কি কোনো চিকিৎসকের কাছে গিয়েছিলেন? না, আমি এখনো কোনো চিকিৎসকের কাছে যাইনি, আপনাদের অনুষ্ঠানটা দেখে আমি ফোন করছি। জি জি জি। আমাদের সাথে ডাক্তার কামরুজ্জামান রয়েছেন, উনি আপনাকে কিছু প্রশ্ন করবেন, আপনার কিছু জানা রয়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি কিছুটা রিস্ক ফ্যাক্টরসের মধ্যে আছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার কিছু যদি জানার না থাকে তাহলে আমরা উত্তরে যাব। আপনি কিছু কি ওনার কাছে জিজ্ঞেস করবেন? আমি এখন কথা হচ্ছে যে আপনার কি এটা মাসিকের সাথে কি সম্পর্কযুক্ত? মাসিক হলে এই ব্যথাটা বাড়ে? মাসিক হওয়ার আগ দিয়ে ব্যথা হয়, আবার এমনি সারাক্ষণ ব্যথা হয়। এটা এই ব্যথার জন্য আমি বুঝতে পারি না যে হার্টের ব্যথা কি স্তনের ব্যথা, আমি এটা বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, এটা সাধারণত আপনার, আমি বলছি আপনাকে, 1 নম্বর কথা হচ্ছে যে সাধারণত স্তন ক্যান্সারে কিন্তু খুব সহজে ব্যথা হয় না। ব্যথা হলে আমরা ধরে নিই আসলে এটা স্তন ক্যান্সার না, কারণ হচ্ছে স্তন ক্যান্সারের যে ব্যথাটা হয় সেটা তো অনেক পরে, তখন যে কোনো মানুষই সহজে বুঝতে পারে তার ক্যান্সার হয়ে অনেক দূর চলে গেছে। তো সাধারণত স্তন ক্যান্সারের প্রথম দিকে কিন্তু সাধারণত ব্যথা হয় না। এই ব্যথাটা যদি মাসিকের সাথে সম্পর্ক হয়, এটা দেখা যাচ্ছে মাসিক শেষ হলে আস্তে আস্তে চলে যেতে পারে। আগে আপনাকে একটা গাইনি ডাক্তারকে দেখাতে হবে যে এটা মাসিকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। তারপরে যদি উনি সন্দেহ করে তাহলে আপনি হচ্ছে নিকটস্থ একজন ডাক্তার বা সার্জন বিশেষ করে দেখাতে পারেন, এবং উনি আপনাকে পরীক্ষা করে দেখবেন, দরকার লাগলে উনি একটা আলট্রাসোনোগ্রাম করবেন। এরপরে যদি মনে করেন এবং এটা চাকাটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন উনি হচ্ছে এটাকে কনফার্ম করার জন্য হয়তো সুই দিয়ে যে পরীক্ষাটা আছে আপনার হচ্ছে FNAC বা এটা করাতে পারেন। জি, দর্শকের ফোনটা নিয়ে নিতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জয়পুরহাট থেকে শেফা বলতেছি, আমার বয়স 27 বছর চলতেছে। জি। তো আমার বাচ্চার বয়স 9 বছর। জি। বাচ্চা হওয়ার সময় যেখানে গ্রাম পর্যায়ে বলে হচ্ছে থুঙ্কু পানি নামে না কি জানি হয়, স্তনটা ফুলে গেছিল, বাচ্চা দুধ পান করতে পারতেছিল না, তো স্তনটা আমি চিপে ফেলাই দিছিলাম। তো স্বাভাবিকভাবে 15 দিন পর আপনার মনে করে ধরেন স্তনটা শুকায় গেছিল। তো যাওয়ার পর বিগত ভালোই ছিলাম, 9 বছর থেকে ভালোই ছিলাম। আপনাদের কুরবানির পর থেকে, কুরবানি ঈদ হলো, ঈদের 4-5 দিন আগ থেকে স্তনটা যেমন ধরেন গোটা হয়ে গেছিল, তো সেটা ব্যথা ছিল না। তো আপনার 15 দিন 20 দিন অবধি এরকম স্তনটা একটু ব্যথা করতেছে। তো আমি ভাবলাম যে ডাক্তারের কাছে যাব, কিন্তু হঠাৎ দেখতেছি আপনার হচ্ছে অনুষ্ঠান চলতেছে, তো ওখানে দেখা মাত্র আমি ফোন দিলাম। তো স্তনটা আপনার 15 দিন থেকে ওই গোটা সাইডটা একটু ব্যথা করতেছে, আর যেরকম ফোট টন টন করে একটু ব্যথা করে, ঘড়ির কাটার মতো টিক 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 করে ব্যথাটা করতেছে।
কোনোদিন একটু বেশি, কোনোদিন একটু জি কম। জি, আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দর্শক সাথে থাকুন, শেফা আমাদের সাথে আছেন জয়পুরহাট থেকে ডাক্তার কামরুজ্জামান, যদি ওনাকে একটু সাহায্য করতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার স্তনের যে বোটায় আগেও একটা সমস্যা ছিল। সাধারণত দুধ যদি আটকে যায় তাহলে কিন্তু বোটা একটু ফুলতে পারে, যেটা একদম আপনি খুব সুন্দরভাবে এটা বলেছেন। তো আপনার হিস্ট্রি থেকে আমার মনে হচ্ছে যে এটা ক্যান্সারজনিত সমস্যা না, এটা হচ্ছে প্রদাহজনিত সমস্যা। বোটায় হয়তো একটা ইনফেকশন হয়েছে, সেই জন্য আপনার হয়তো একটু ব্যথা হচ্ছে। তো আমার সাজেশন হচ্ছে বা অ্যাডভাইস হচ্ছে আপনি হচ্ছে নিকটস্থ একজন হচ্ছে ডাক্তারের সাথে, বিশেষ করে সার্জনের সাথে দেখা করেন। হয়তো কোনো অ্যান্টিবায়োটিক খেলেই আপনার এটা সেরে যেতে পারে। এরপর যদি কোনো একটা চাকা অনেক দিন পর্যন্ত রয়ে যায় তখন ওই চাকা থেকে পরীক্ষা করতে হবে। কিন্তু এটা নিয়ে এখনই আপনার হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। আমরা তো আলাপ করেছি, সেই পরীক্ষাগুলো করলে নিশ্চয়ই উনি একটা সুফল পাবেন। আমরা যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ফোন করেছি, নিশ্চয়ই সেই উদ্বেগ উৎকণ্ঠা থেকে উনি মুক্তি পাবেন। আমরা আলাপ করছিলাম আসলে ইয়া নিয়ে, চিকিৎসা পদ্ধতি নিয়ে, চিকিৎসা পদ্ধতি, এবং সেই সাথে বলছিলাম যেসব পরীক্ষা নিরীক্ষার কথা বললেন সেগুলিকে আমাদের দেশে আসলে এটা অ্যাভেলেবেল কিনা। নিশ্চয়ই আমাদের দেশে এখন কিন্তু স্তন ক্যান্সারের সারা বিশ্বে যে অত্যাধুনিক চিকিৎসা আছে সবগুলি চিকিৎসা কিন্তু এখন অ্যাভেলেবেল। যেমন হচ্ছে আপনার হচ্ছে খুবই উন্নত মানের সার্জারি, যেটা স্তন ক্যান্সারে হচ্ছে, যেটাকে আমরা বলি এখন কিন্তু অনেক, বিশেষ করে ইয়াংদের, মানে যারা হচ্ছে বয়স অপেক্ষাকৃত কম, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা আগে মনে করতাম যে, বা সাধারণ মানুষ মনে করতে স্তনটা ফেলে দিতে হবে। এখন কিন্তু স্তনটাকে রেখেই, এটা হচ্ছে প্লাস্টিক সার্জারি এবং যেটাকে বলে অনকোপ্লাস্টিক সার্জারি। বাংলাদেশে কিন্তু অনেক বছর হয়ে গেছে যে অনকোপ্লাস্টিক সার্জারি করা হচ্ছে, ব্রেস্ট ফেলেও দিতে হচ্ছে না। এবং দেখা যাচ্ছে স্তন ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট ফেলে দিলেও একটা রোগী যতদিন পর্যন্ত বাঁচত, স্তন যদি রেখেও চিকিৎসা করে ঠিক তার বাঁচার হার কিন্তু, বা ক্যান্সার থেকে নিরাময়ের হার কিন্তু সমান। সেজন্য হচ্ছে এই যে স্তন সংরক্ষণ করার যে টেকনোলজিটা, এটা কিন্তু বাংলাদেশেই কিন্তু একদম উন্নত বিশ্বের সাথে তাল মিলাই কিন্তু আমাদের হচ্ছে দেশে ডেভেলপ করে গেছে। আর হচ্ছে আমরা এরপরে হচ্ছে অপারেশনের পরে আসতেছে হচ্ছে আমাদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি। আমাদের দেশে এখন অনেক ওষুধ আছে, বিশেষ করে অনেক ওষুধ কোম্পানি আছে যাদের হচ্ছে আন্তর্জাতিক মানের হচ্ছে কেমোথেরাপি ওষুধ আছে, যেটা বাংলাদেশের বাইরে রপ্তানিও হচ্ছে। অনেক দামি দামি ওষুধ, জি দামি দামি ওষুধ এখন সবই হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল। সেজন্য কেমোথেরাপি হচ্ছে বাংলাদেশে আমাদের রোগীদের ক্রয় ক্ষমতার মধ্যে নিশ্চয়ই, জি এটা, এবং এটা কিন্তু সাধ্যের মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে। এরপরে হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি কিন্তু আগে আমাদের দেশে সেন্টার খুব কম ছিল, যে কারণে হচ্ছে অনেকে হয়তো হচ্ছে আপনার রেডিওথেরাপি নেওয়ার জন্য হচ্ছে পাশের দেশ ভারত বা আরও অন্য উন্নত জায়গায় যেত। কিন্তু এখন আমাদের দেশে কিন্তু অনেকগুলি সেন্টার হয়ে গেছে যেখানে হচ্ছে একদমই আধুনিক মেশিন রয়েছে এবং হচ্ছে উন্নত বিশ্বের সমানই আমরা হচ্ছে বেনিফিট বা সুবিধা আমরা দিতে পারছি, বা ওদের মানসম্মতভাবে আমরা চিকিৎসাটা করতে পারছি। খুব সুন্দরভাবে বলছে। আরেকজন দর্শক রয়েছে, আমি দর্শকের প্রশ্নটি নিয়ে নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, বগুড়া থেকে বলছিলাম। জি জি বলুন। আচ্ছা, বয়স 26। জি জি বলুন। আমার স্তনের নিচে জ্বালা করে, চুলকায় প্রচুর। জি, এটা কতদিন ধরে করছে? শুধু গরমের সময় বেশি হয়, শীতের মধ্যে হয় না। আমরা মোটামুটি বুঝতে পেরেছি ডাক্তার কামরুজ্জামান, যদি বলতেন আমরা বুঝতে পেরেছি। এটা আপনার স্তনের আসলে হচ্ছে বোটার এখানে যেটা হচ্ছে একটু জ্বালা করে, গরমের সময় করে বিশেষ করে, এটা হচ্ছে আসলে এক ধরনের অ্যালার্জি জনিত। এটা আপনার হচ্ছে ক্যান্সারের সাথে তেমন সম্পর্ক যুক্ত না। আমার মনে হয় এটার জন্য আপনি সাধারণ একজন ডক্টর বা অ্যালার্জির কিছু ওষুধ খেলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। জি, আপনি সুন্দরভাবে বলছিলেন যে আমাদের দেশে চিকিৎসার সকল সরঞ্জাম রয়েছে শনাক্তকরণেরও, প্রতিরোধের, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে প্রতিরোধের বিষয়গুলি বলতে কী কী জিনিসগুলো আসলে মেনে চললে এটা করার হার একেবারে তো পুরোপুরি নির্মূল সম্ভব না, কিন্তু এটার হারটা কমে আসবে। ক্যান্সার প্রতিরোধের অন্যান্য ক্যান্সারের মতোই কিন্তু স্তন ক্যান্সারেও প্রতিরোধের কিছু উপায় আছে, তবে হচ্ছে যত দ্রুত এটা শনাক্ত করা যায়, আমরা যদি এটা বলি মাস পপুলেশনের মধ্যে, সাধারণ জনসাধারণের মধ্যে, এটাকে আমরা বলি স্ক্রিনিং টেস্ট। তো স্তন ক্যান্সারের কিন্তু এখন হচ্ছে স্ক্রিনিং টেস্টগুলি কিন্তু একটা সময় পর হচ্ছে নতুন করে একটু গাইডলাইন চেঞ্জ হয়। যেমন আমেরিকান ক্যান্সার সোসাইটি এখন যে স্তন ক্যান্সারের শনাক্তকরণের যে স্ক্রিন টেস্ট, সেটা হচ্ছে আমরা বলি ব্রেস্টের মেমোগ্রাফি। তো
অ্যাভারেজ রিস্ক পেশেন্ট যারা হচ্ছে যাদের পরিবারে কোনো হিস্ট্রি নেই, স্তন ক্যান্সারের কোনো বংশগতিভাবে হচ্ছে যাদের কোনো রিলেশন নেই, তাদের ক্ষেত্রে হচ্ছে সাধারণত আমরা 40 থেকে 54 বছর পর্যন্ত হচ্ছে আমরা হচ্ছে প্রতি বছর ম্যামোগ্রাফি করতে হবে। এটা হলে হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে, জি জি। আর যাদের ক্ষেত্রে হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর ম্যামোগ্রাফি বলে না, তাদের ক্ষেত্রে আরও আগে থেকেই আপনার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে 30 বছর থেকে, কারো কারো ক্ষেত্রে আরও আগে থেকে, পরিবারে যেই বয়সে ধরা পড়েছে কারো তারও কমপক্ষে 10 বছর আগে থেকে ম্যামোগ্রাফি করতে, মানে ম্যামোগ্রাফি না, এটা হচ্ছে আপনার এমআরআই বলে, প্রতি বছর এমআরআই করে করতে হয়। এইগুলি আসলে যদি আমরা প্রতি বছর করতে হবে, তাহলে স্তন ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবো। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কামরুজ্জামান রুম্মান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, যেমনটি আসলে ডাক্তার কামরুজ্জামান বলেছেন, আগে থেকে শনাক্ত হলে কিন্তু ক্যান্সার থেকে মুক্ত হওয়া সম্ভব এবং চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়। আমরা সচেতন হই এবং চিকিৎসকের কাছে যাই, সেই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।